ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমাইল জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি সিরামিক খাতের বর্তমান ও ভবিষ্যৎ। এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মইনুল ইসলাম, সভাপতি বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমরা আমাদের মাঝে পেয়েছি ডক্টর মোহাম্মদ হাসানুজ্জামান, সহযোগী অধ্যাপক, ন্যানো ম্যাটেরিয়াল অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে সিরামিক খাত এখন আসলে বর্তমানে অনেক ভালো করছে এবং আমাদের মূল অর্থনীতিতে তারা একটা বড় কন্ট্রিবিউশন করছে এবং এখানে আমরা দেখছি যে প্রায় 25 লাখের উপরে লোক এই খাতের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে। তো আমি একটু জানতে চাই যে সিরামিক খাতের বর্তমান অবস্থা কি এবং আপনার এক্সপোর্টে কেমন করছেন। প্রথমে সিরামিক খাতের একটু ইতিহাসটা বলে নেই। 1984 সাল থেকে এই যে মডার্ন সিরামিক যেটা যাত্রা টেবিলওয়্যার দিয়ে শুরু হয়েছে, তারপরে টাইলস, স্যানিটারি ওয়্যার, সিরামিক ব্রিক্সও এখন আমরা এই আওতায় নিয়ে এসেছি। প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সিরামিকের এই যে উন্নয়নটা হয়ে এসেছে 1984 সাল থেকে, সেটা প্রধান কারণ হচ্ছে এইখানে দক্ষ একটা জনশক্তি আছে আর এইখানে খুব ক্লিন ন্যাচারাল গ্যাস আছে। এটার গত 40 বছর ধরে এখানে প্রায় 18,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে, 8,000 কোটি টাকার মতো টার্নওভার আছে, প্রায় 5 লাখ তো ডাইরেক্ট লোক ইনভলভ এই সিরামিক সেক্টরে সাথে সরাসরি জড়িত আছে, আর ভ্যালু এডিশন আছে 60%। তো বর্তমানে সিরামিকে আমরা একটা ক্রসরোডের মধ্যে দাঁড়িয়ে আছি, কারণ আমরা এখন জানি না জ্বালানি মূল্যটা কোন দিকে যাবে। কারণ 2023 সালে প্রায় 150%, মানে 12 টাকা থেকে 30 টাকায় ধার্য করা হয়েছে। আবারও আমরা শুনছি যে ভবিষ্যতে এটা 75 টাকা করা হবে। তবে এই সেক্টরে ভবিষ্যৎ সরকার আগে একটা নীতি ঠিক করতে হবে যে শিল্প নীতিটা কি হবে, আমরা সেটার জন্য এখন বসে আছি। সেদিক থেকে আপনারা যারা কাজ করছেন, আমরা আসলে শুনে থাকি যে সিরামিক ইন্ডাস্ট্রির যত পরিমাণ সক্ষমতা রয়েছে সেখানে লোকাল মার্কেটকে কাভার করেও এক্সপোর্ট মার্কেটে আমাদের অনেক বেশি ভালো করার সক্ষমতা রয়েছে, কিন্তু আমরা ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার সাথে কোলাবোরেশনটা এখনও সেভাবে করতে পারছি না। এর আসলে প্রধানতম কারণ কি? প্রথমে যেটা বলি যে আপনার প্রথম কোশ্চেনটা যদি আসি যে এক্সপোর্টের যে আপনার ক্যাপাবিলিটি, এটা অবশ্যই আছে এবং এটা হচ্ছেও। আমি যতদূর জানি যে 50 মিলিয়নের উপর এক্সপোর্ট হচ্ছে। বেসিক্যালি এটা হয় টেবিলওয়্যার, কিন্তু আমরা স্যানিটারি ওয়্যার কিন্তু এখনও সেভাবে ফরেন মার্কেটে ওভাবে এক্সপোর্ট করা হচ্ছে না এবং এটার বিভিন্ন জোনে এক্সপোর্টের অনেকগুলা পসিবিলিটি আছে যেখানে হয়তো মার্কেট ডিমান্ড আছে। তো উনি একটু ভালো বলতে পারবেন। আপনার পরবর্তীতে যে কোশ্চেনে আসি যে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশনের ব্যাপারটা, তো এটা যে হচ্ছে না তা না, আমাদের আস্তে আস্তে হচ্ছে। কিন্তু এখানে আসলে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া আমাদের দুপক্ষেরই একটা ডায়লগ হতে হবে যে আসলে ইন্ডাস্ট্রি আমাদের কাছে কি চায়, আমরা কিভাবে ইন্ডাস্ট্রিকে হেল্প করতে পারি। এক হচ্ছে আমরা যারা স্টুডেন্ট এখান থেকে গ্র্যাজুয়েশন করে বের হয়, এদের আলটিমেট ডেস্টিনেশন তো ইন্ডাস্ট্রিতেই। যদি ন্যানো ম্যাটেরিয়ালস সিরামিক ইঞ্জিনিয়ারিংয়ে একটা বড় পোর্শন তো সিরামিক ইন্ডাস্ট্রিতে যাবে। তো ওরা ইন্ডাস্ট্রি কি চাবে? ইন্ডাস্ট্রি চাবে যে ওদের এই যে স্কিল ম্যান পাওয়ার ওরা যাতে এখানে কন্ট্রিবিউট করতে পারে। এখন আমাদের যেটা হচ্ছে যে এখানে ওরা কি চায়, তো ইন্ডাস্ট্রির যে স্কিল গ্যাপটা যাতে না থাকে, তো আমাদের এখানে আমরা নতুন একটা ওবি বেস আউটকাম বেস এডুকেশন কারিকুলাম নিয়েছি। তো ওখানে আমাদের ইন্ডাস্ট্রির কিন্তু একটা পার্টনারশিপ আছে যে আমরা যখন কারিকুলাম করি আমরা ইন্ডাস্ট্রির কাছে কিন্তু জানতে চাই যে ওদের কি স্কিলটা লাগবে আমাদের গ্র্যাজুয়েটের কাছ থেকে। তো ওনারা কিন্তু ওভাবেই ফিডব্যাক দেন। আমরা কিন্তু যখন কারিকুলাম তৈরি করছি সবার কাছে নিয়েছি। তারপর একটা ক্যাপস্টোন প্রজেক্ট আছে যেখানে একটা স্টুডেন্ট আপনার যেটা ইন্ডাস্ট্রিতে কাজ করবে এবং সে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুরু থেকে একটা বড় একটা কাজ করবে। তো এছাড়াও যেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের পার্টটা আছে। তো এখানে আমরা ইন্ডাস্ট্রিকে এভাবে একটা দিতে যাচ্ছি যে ওদের যেই মেইন আপনার যে স্কিল ফোর্স যেটা ইঞ্জিনিয়ার দরকার সেটা ইন্ডাস্ট্রি একাডেমিয়া থেকে পেতে পারে কিনা, এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে অ্যাজ ইঞ্জিনিয়ার আমরা হচ্ছে অলওয়েজ প্রবলেম সলভার। তো ইন্ডাস্ট্রির কিছু অবশ্যই যখন চলতে থাকে কিছু প্রবলেম জেনারেট হয় যেটা ইমিডিয়েটলি সলভ করতে হয়। তো
তো সেই সলিউশনটা আমাদের যেটা হচ্ছে যে আমরা এইটা দুভাবে করে, একটা হচ্ছে যে থ্রু কনসালটেন্ট, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যারা আছে ওনারাই করতে পারে। অ্যাজ এ ইঞ্জিনিয়ার এটা প্রবলেমটা শান্ত এটা করতে পারার কথা, যদি না পারে তখন ওনারা একাডেমির কাছে আসে। তো আমরা অনেক সিরামিক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, বাট এখন যেটা হচ্ছে যে আপনার একাডেমিয়া একটু আপনার যেটা হচ্ছে যেহেতু আমরা শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রির পার্টিকুলার প্রবলেমে কাজ করি না, তো এখানে একটু সময় একটা ফ্যাক্টর। ইন্ডাস্ট্রি যেটা চায় যে খুব ইমিডিয়েটলি তখন তাদের প্রোডাকশন বন্ধ থাকে। এখানে যেটা আমরা বলি যে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাইরে যে ফ্রেমওয়ার্কে কাজ করে, যে ফর এক্সাম্পল একজন একটা অ্যাডভান্স সিরামিক্সের একটা পার্টস তৈরি করার প্ল্যান করেছেন একজন, তো উনি এটা হয়তো 1 বছর পরে প্রোডাকশনে যাবে। তো এই প্রোডাক্টের পুরো ডেভেলপমেন্টের পার্টটা ওনার একাডেমিয়াকে দিতে পারেন। তো আমরা যেটা করতে পারি, আমরা একটা মাস্টার্স অথবা পিএইচডি একটা প্রজেক্ট অথবা জাস্ট ওই প্রজেক্টটা আলাদা নিতে পারি। তো এখানে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকতে পারে, অথবা এটা প্যাটেন্টের দিকে যেতে পারে, অনেকভাবে এটা করা যায়। তো যেটা হচ্ছে তখন যেটা হচ্ছে টাইম ফ্রেমটাতেও ইন্ডাস্ট্রি এফেক্টেড হইলো না, আর ইন্ডাস্ট্রিও কাজ করলো। পরে যখন প্রজেক্টটা পাইলটিংয়ের পর স্কেলিং আপে হয়, তখন ইন্ডাস্ট্রি আপনার অ্যাটাচমেন্ট থাকতে পারে। যেমন আমাদের হিকে প্রজেক্টে একটা ছিল আমাদের ডিপার্টমেন্টেই, তো এটা পাইলট প্ল্যান্টে গিয়েছে শাইনপুকুরের সাথে, এবং এটা পরবর্তীতে এখন অবশ্য শাইনপুকুর প্রোডাকশন নাই, সো এটা হচ্ছে না। সো কিন্তু এটা কিন্তু অলরেডি আছে, কোলাবোরেশন নাই তা না। তো আমি বলবো যে আমাদের সিরামিক ইন্ডাস্ট্রি এখন যেটা আছে যে ওনারা ট্র্যাডিশনাল সিরামিকের মধ্যে কিন্তু আমাদের গ্লাসও থাকে, মানে বাই ডেফিনেশন সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, বাট যদি আমাদের দেশে সিরামিক বলতে আমরা সাধারণত টেবিলওয়্যার, সেন্টিওয়্যার, টাইলস এবং এখন ইদানিং ব্রিক্সটাকেও ইনক্লুড করতে পারি। তো এখন যেটা হচ্ছে যে এই ট্র্যাডিশনাল সিরামিক ইন্ডাস্ট্রি একটা ওনারা যেটা করেন যে একটা সেট আপে এই যখন এটা টার্নকি মেথডে হয় একটা সেট আপ থাকে, আর আরেকটা হচ্ছে অ্যাডভান্স সিরামিক যেটা টোটালি আনট্যাপড, একদম বাংলাদেশে কোনো এক্সপ্লোর করা হচ্ছে না। ওটা নিয়ে আমি হয়তো একটু পরবর্তীতে আমি একটু শুনবো, কিন্তু যেটি আসলে বলছেন উনি, আপনারা কি আসলে আমরা শুনি যে একাডেমিয়াদের কাছ থেকে যে ছেলেমেয়েরা আসে সেটা ইন্ডাস্ট্রিগুলো আসলে পুরোপুরি ফুলফিল করতে পারছে না, এবং তারা ওই পরিমাণ আসলে স্কিল নিয়ে আসে না, যার কারণে দেখা যায় যে এক গ্রুপ বলছে তারা জব পাচ্ছে না, আর গ্রুপ বলছে যে তারা আসলে সেই পরিমাণ ম্যান পাওয়ার পাচ্ছে না। তো অ্যাজ এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে আপনার অবস্থানটা কোথায়? আপনি কি মনে করছেন যে ছেলেমেয়েরা যা বের হচ্ছে এটা কি যথেষ্ট, নাকি তারা ইন্ডাস্ট্রি রিলেটেড আরও স্কিল হয়ে আসলে ইন্ডাস্ট্রিগুলো আরও বেশি ভালো করতে পারবে? আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতে চাই। আপনি তো ইঞ্জিনিয়ার ছাড়া, উইদাউট ইঞ্জিনিয়ার আপনি কোনো ফ্যাক্টরি সেট আপই করতে পারবেন না, এবং এই সব ইঞ্জিনিয়াররা কিন্তু বাংলাদেশের ইঞ্জিনিয়ারিংকেই কিন্তু ফ্যাক্টরি সেট আপ করতেছে, ফ্যাক্টরি চালাচ্ছে। আমার ব্যক্তিগত জীবনে দেখেছি যে আপনি যত বেশি ইঞ্জিনিয়ার রাখবেন আপনার ফ্যাক্টরিতে তত প্রসেস লস কম হবে। এইখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ওনার থাকেন। এখন এটা ডিপেন্ড করতেছে ওনার উপরে, যে যত বেশি প্রফেশনালি কাজ করবে, আপনি যত বিখ্যাত নাম শুনবেন, যত সাকসেসফুল প্রোডাক্ট দেখবেন বাংলাদেশে, তার পিছনে ইঞ্জিনিয়ারদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি। আর সিরামিক এমন একটা সাবজেক্ট, এটা তো ইঞ্জিনিয়ার ছাড়া কেউ বুঝবেও না। বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা কিন্তু জানি যে কোনো সমস্যা হলে ওইখানে বুয়েটের একটা বিআরটিএসি আছে, যেখানে আপনি প্রবলেমটা নিয়ে যাবেন। হ্যাঁ, আমি ওনার সাথে আমি একমত, প্রফেসরের সাথে, যে আমরা একটু অধৈর্য হয়ে যাই, কারণ প্রবলেম সলভ করতে সময় লাগে। তবে আরও ইন্টারেকশন দরকার। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে বাংলাদেশে একটা এনএসডি আছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি রয়েছে, সেটার সাথে আমরা কাজ করতেছি কিভাবে স্কিল ডেভেলপমেন্ট হয়। আগে তো সিরামিকের একটা ডিপ্লোমা ইনস্টিটিউট ছিল, কিন্তু এখন তো বুয়েটে গ্র্যাজুয়েশন কোর্সটা রয়েছে, খুলনাতেও গ্র্যাজুয়েশন আছে, রাজশাহীতেও আছে। তো যত বেশি, আর আমি যেটা বললাম যে আসলে যারা পাস করে, যারা ইঞ্জিনিয়ার হয়, প্রথমত ওনাদের বুঝতে হবে যে ফ্যাক্টরিটা খুব ইজি জায়গা না, এখানে একটু কষ্ট, মানে ধুলাবালি নিয়ে কাজ, হিট নিয়ে কাজ। তা আমরা এরকমই দেখেছি অনেক ইঞ্জিনিয়ার বেশি দিন থাকতেও চায়নি। তো সামনে চেঞ্জ হচ্ছে, কারণ আপনি যখন কোনো প্রোডাক্টের ডেভেলপমেন্টে যাবেন তখন আপনি ইঞ্জিনিয়ার লাগবে। একটু আগে যেমন উনি বললেন অ্যাডভান্স সিরামিক, যেটা নিয়ে বাংলাদেশে এখনও কোনো কাজ শুরু হয় না। আর আমি যেটা বলেছিলাম যে সরকার যখন একটা শিল্পনীতি করবে,
এখন আমি ধরিয়ে নিচ্ছি বর্তমান যে জ্বালানির অবস্থা সেটা একটা ফেজ বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রি শেষ হয়ে আসতেছে, কিন্তু তার মানে এই না যে ভবিষ্যতে আরও যাওয়া যাবে না। যে কোনো কান্ট্রিতে প্রথমে বেসিক সিরামিক নিয়ে কাজ শুরু হয়। বাংলাদেশে তো পটারি করতেছে আজকে থেকে না, বাংলাদেশে কুমার শিল্পটা আজকে থেকে না। বাংলাদেশে এত ডেভেলপ হলো কিসের জন্য? যেহেতু গ্রামেগঞ্জে আপনি একটা স্কিল ম্যান পাওয়ার পেয়ে যাচ্ছেন, আর সাথে যখন এডুকেটেড ইঞ্জিনিয়ার সাহেবরা আসবে, এখন যেমন গ্র্যাজুয়েশন কোর্স রয়েছে, পিএইচডি করে ফেলবে একদিন কেউ, তখন আপনি যে ন্যানো টেকনোলজি যেটা আমরা শুনতেছি, বিদেশে কিন্তু ন্যানো গ্লেজটা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশে কিন্তু এখনও কোনো ফ্যাক্টরি কিন্তু ন্যানো গ্লেজ ডেভেলপ করেনি, অ্যাডভান্স সেরামিক কেউ এখনও করেনি। এগুলো করতে গেলে ওই আমরা শুনবো। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আপনি অ্যাডভান্স সিরামিক নিয়ে বলছিলেন, যেটি আসলে বলা হচ্ছে যে যেভাবে আসলে ডেভেলপমেন্ট হচ্ছে বেসিক সিরামিক থেকে অ্যাডভান্স সিরামিক, আমরা কি আসলে প্রস্তুত আছি এখনকার সময়ে? এখন আমরা যদি ট্র্যাডিশনাল সিরামিকে আমরা যেটা দেখছি যে এনার্জি সিকিউরিটি ইস্যুটা চলে আসছে, যে গ্যাসটা স্বল্পতা থাকে, এটা প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো আমাদের এই চ্যালেঞ্জগুলো আমরা অনেক ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নিয়ে আসি যে আমরা কিভাবে এটা সলিউশনে যেতে পারি। একটা সলিউশন হচ্ছে যে আমরা এই যেই এনার্জিটা আছে সেটাকে কত এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। তো এখন যেমন অনেকগুলো ইন্ডাস্ট্রি রিজেনারেশন প্রসেস আছে, যে এটা যে ফ্লু গ্যাসটা হিট নিয়ে বের হচ্ছে সেটাকে আবার ইউটিলাইজ করা, এটা হচ্ছে এয়ারটাকে হিট আপ করে তখন যেটা হচ্ছে আপনার গ্যাসের কন্টেন্টটা কম লাগে আপনার, তখন এটা নিজে এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যায়। তারপর হচ্ছে ড্রাইং, আমরা বলি যে সিরামিক তো আসলে ফায়ারিং করে যে কিলটা, সেটা হচ্ছে ভেরি এক্সপেন্সিভ ড্রায়ার। সো ওইখান থেকে যে একটা ফ্লু গ্যাসটা বের হয়ে আসে, এটাকে ড্রাইং কাজে ইউটিলাইজ করা, এটা করছে সিরামিক ইন্ডাস্ট্রি। তারপর রিফ্লেক্টরিনেস, যাতে যে হিটটা ভিতরে আছে সেটা যাতে বের না হয়ে আসে। সো অনেকগুলো আমরা আমি ফর শিওর যে এটা ইন্ডাস্ট্রি এটা অবশ্যই এই স্টেপগুলো নিচ্ছে। এছাড়াও যেটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে স্প্যানিশ এবং ইটালিয়ান টায়ার্সগুলো, ওরা দেখা যায় যে এত হাই টেম্পারেচার ফায়ারিং হয় না, একটু লো টেম্পারেচার ফায়ারিং টায়ার্স আছে। হয়তো এখানে এই মেকানিক্যাল প্রপার্টি একটু কম বেশি, বাট এটা মানে ইউটিলিটির জন্য ঠিক আছে, ওদিকে যেতে পারে। তারপর আমাদের থিকনেস নিয়ে কাজ করার সুযোগ আছে, সিরামিক অনেক ওয়েট থাকে, টেকনোলজিক্যাল আপগ্রেডেশনটা দরকার আছে। এখানে একটু বলে রাখি যে এফডিআই, আমরা যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এখানে দুটো সুবিধা হয়, যে ওরা নতুন টেকনোলজি নিয়ে আসে, স্কিল মানে আমাদের যে লোকাল ম্যান পাওয়ার ওরা স্কিলটাকে ট্রান্সফার হয়। আর আরেকটা বড় ইস্যু যেটা ওনারা আরও ভালো বুঝবেন, যে মার্কেটিং ইস্যুটা, যে আপনি যদি দেখেন যে কিছু কিছু আছে যে ইন্ডাস্ট্রি, ফর এক্সাম্পল সেমিকন্ডাক্টর, আপনি যত ভালো বানান আপনি এটাকে সেল করতে পারবেন না। আপনাদের কারো এস্টাবলিশড যে ইন্ডাস্ট্রি, তাদের কন্ট্রাক্টের থ্রুতেই যেতে হবে। সেক্ষেত্রে কি শিল্প খাতে আপনারা এআই এর ব্যবহার বাড়াচ্ছেন? আচ্ছা, এআই জিনিসটা হচ্ছে, এআই যখন আপনি কখন ইউটিলাইজ করবেন, আমাদের ধরেন এটা কিন্তু যখন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে বড় হতে থাকে, ওরা কিন্তু তখন লিন হতে চায়। যেমন এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু ম্যাচিউর স্টেজ চলে গেছে, ওরা কিন্তু এআই ইন্ট্রোডিউস করছে। সিরামিক এখন যেটা আছে যে ওরা অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আছে। এখন এআই যেটা কস্ট, আপনার এখানে তো আসলে ইন্ট্রোডিউস করলে যেটা হচ্ছে কস্ট ইনভলভমেন্ট আছে, তো এটা হয়ে যাবে যখন এটা গ্রো করবে। এআই এখনো রেডি না বলবো না, অবশ্যই আছে। কারণ আমি মাঝখানে একটা চাইনিজ বেস ইন্ডাস্ট্রিতে গিয়েছি, ওখানে গিয়ে আমি পুরো প্রোডাকশন টাইলসে কোনো মানুষই দেখি নাই ফ্লোরে। অথচ আমরা অন্য একটা ইন্ডাস্ট্রিতে যে যাই, অনেক লেবার ওয়ার্কফোর্স। সো এখানে ওরা এআই বলছি না, বাট অটোমেশনে গিয়েছে। এখানে আসলে এআই আমরা একটু অনেক বড় স্কেলে বলি, এআই আপনার সব সময় যে একদম সব কাজে লাগে তা না। এআই যেটা করে যে আমাদের লাইফটাকে ইজি করে, যেটা আমরা রেগুলার বেসিসে করি, ওই কাজগুলো অনেক কম সময়ে করে। তো আপনি যদি চিন্তা করেন যে এখন এআই বেসড যখন একটা রাইট আপ আমরা দেখেই এখন বলি, ও এটা এআই দিয়ে লেখা, এটা আমাদের হিউম্যান কিন্তু আমাদের টেস্টটা কিন্তু চেঞ্জ হয়। আপনি দেখবেন হলিউডে মুভি এআই থাকলে এখন ওরা বুঝে যায় যে এটা আসলে একটা গ্রাফিক্সগুলো এআই দিয়ে করা। আপনার হলিউডে দেখবেন যে ওরা কিন্তু অ্যাভয়েড করে। ন্যাচারালি হিউম্যান বিংস এখন দেখা যায় যে আপনি একটা ডিজাইন করবেন, যদি এআই বেসড, আমরা কিন্তু দেখে বুঝে যাচ্ছি এখন এআই বেসড। আমাদের কিন্তু তখন আমরা একটু এখানে হিউম্যান ইন্টারভেনশন থাকতেই হবে।
এআই সহজ করে দিবে। সিরামিক খাতে হ্যান্ড টাচটা বেশি ইম্পর্টেন্ট অবশ্যই, আর ডিজাইনটা হ্যান্ডমেড যদি আসে সেটি আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি একটু জানতে চাই, যেটি বলছিলেন যে ফার্স্ট ফেজের তো গ্যাস আসলে অনেকটাই ফুরিয়ে আসছে, আপনারা বলছেন এখন 7টা কোম্পানি 60 কোম্পানি আর কি যাদের ফ্যাক্টরি আছে, তো ভবিষ্যতে তো নতুন প্রজন্ম আমরা দেখছি যে এরা অনেক বেশি ভালো করছে এবং হয়তো এই খাতের প্রতি তারা অনেক বেশি আকৃষ্ট হবে, তো তাদের তো অনেক বেশি গ্যাসের যেমন পড়বে তেমন এক্সেস টু ফাইন্যান্সেরও অনেক সাপোর্ট লাগবে, পাশাপাশি স্টার্ট আপ ফান্ড লাগবে। তো আপনারা যেই প্রতিকূলতা দিয়ে আসলে 60 কোম্পানি টিকে আছেন, তো নতুনরা তো এত হার্ড পজিশনে টিকে থাকাটা তাদের জন্য কঠিন, তো তাদের জন্য আগামীতে কি রেখে যাচ্ছেন? আমি যেটা বললাম, সিরামিকের যে ফার্স্ট স্টেজটা বাংলাদেশে এখন স্যাচুরেশনে চলে আসছে, কিন্তু তার মানে এই না পরের স্টেজটা শুরু হবে না, কারণ নতুন জেনারেশন অবশ্যই আমাদের চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট, তারা তখন ওই নেক্সট ফেজে চলে যাবে। সেটার জন্য বাংলাদেশের ওয়ার্কফোর্স যেমন ইন্টেলিজেন্ট সাথে স্কিল, কিন্তু অতএব নেক্সট জেনারেশনের জন্য ওকে তো একটা কমিটমেন্টে আসতে হবে, কেউ না কেউ কিন্তু আসবে। এই যে অ্যাডভান্স সেরামিক বলতেছি, নেক্সট ফেজের যে সেরামিক ইন্ডাস্ট্রি যেভাবে অন্য দেশে চেঞ্জ হয়েছে, বাংলাদেশ এখন রেডি হচ্ছে ওই নেক্সট ফেজের জন্য। কারণ আমি ধরে নিলাম জ্বালানি মূল্য কমবে না, কারণ আমদানি নির্ভর যেহেতু আমরা হয়ে গিয়েছি, এখন আবার এক্সপ্লোর করে মাটির নিচ থেকে গ্যাস কবে উঠবে না উঠবে সেই পর্যন্ত আর বসে থাকবে না, তো ইয়াং জেনারেশন বসে থাকবে না। এই জন্য যেদিনই শিল্পনীতিটা ঠিক হয়ে যাবে, সে যেদিনই ব্যাংক ফাইন্যান্সে, যেমন বাংলাদেশে ব্যাংকে ফাইন্যান্স কী হয়, আপনি কোনো ইনভেস্টমেন্ট করলেন, মেশিনের লাইফ 30 বছর, কিন্তু আপনি ফাইন্যান্স দিবে 10 বছরের মধ্যে। 10 বছর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আজকে যে এত খেলাপি হচ্ছে, ওয়ান অফ দ্য খেলাপি কারণ কিন্তু এটাও, কিন্তু অনেকে এই হিসাবটা ঠিক মতো না করে ঠিকভাবে ক্যালকুলেট করতে পারে। আর যেটা বললাম যে আপনি একটু আগে, যেমন এআই, বাংলাদেশের দক্ষতাই হচ্ছে ওই শিল্পকর্ম করা। আপনি চায়নার সাথে, ভিয়েতনামের সাথে, থাইল্যান্ডের সাথে মাস ভলিউমে আপনি কম্পিট করতে পারবেন না, আপনি খুব এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে আসতে হবে। আর সেক্ষেত্রে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছেন, ছেলেমেয়েরা কি উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তা করছে, বা তাদের মধ্যে কি সেই আগ্রহটা দেখতে পাচ্ছেন? এখন তো মানে এখনকার নিউ জেনারেশন ওরা কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য খুবই আগ্রহী, এটা আমরা দেখি যে ওরা করতে চায়। কিন্তু এখানে যেটা হচ্ছে, আমাদের এন্ড থেকে আমরা যেমন ক্যাপস্টোন প্রজেক্টের কথা বলেছি, যে এখানে কিন্তু আপনার একদম টোটাল প্রজেক্টটা একদম এখানে ওদের ইকোনমিক ভাইবেল ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে একদম প্রোডাক্ট ডিজাইন থেকে প্রোডাকশন পর্যন্ত, ছোট একটা প্রোডাক্ট হতে পারে, কিন্তু ওরা কিন্তু একটা অভিজ্ঞতা নিচ্ছে যে ওরা যদি এন্টারপ্রেনার কী কী চ্যালেঞ্জ ফেস করতে পারে। ইভেন ওরা কিন্তু ব্যাংকে গিয়েও কথা বলছে যে আমার এই প্রজেক্ট আমি কি ফাইন্যান্স পেতে পারি কিনা, গ্রিন ফান্ডিং, যেটা বাইরের ইনভেস্টরের সাথে কথা বলে। যদিও এটা করতে হবে তা না, কিন্তু আমরা এভাবে করি যে ওরা যাতে শিখে জিনিসটা। সো ওরা কিন্তু রেডি হচ্ছে এবং ওরা অনেক ভালো ইকুইপ থাকবে যখন ওরা গ্র্যাজুয়েট করবে যে উদ্যোক্তা হওয়ার জন্য। এখন আমাদের যদি একটু অন্যদিকে যাই, আমাদের সিরামিক ইন্ডাস্ট্রির মেইন যেটা আমরা দেখি যে র ম্যাটেরিয়াল কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। এখন মোটা দাগে আমাদের যে ক্লে লাগে, অনেক টাইপের ক্লে আছে, বাট ক্লে, ফেলসপার, সিলিকাসেন দেশে আছে, কিন্তু এই যে আপনার সোর্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ইউরোপ থেকে আসতো, অথবা মানে আমেরিকা, ওই সোর্সটা থেকে আসতো বেশি। এখন যেটা হচ্ছে যে এই লজিস্টিক ইস্যু এবং কস্টে ডলারের প্রাইস ইস্যুর জন্য যেটা হচ্ছে লোকালি কালেক্ট করা, আমি যদি ইফ আই এম নট রং, প্রবলেম হচ্ছে যে একটা সিঙ্গেল সোর্স থেকে আসে না, এটা দেখা যায় এক এক সময় এক একটা সোর্স থেকে আসে। আর মাটি তো ন্যাচারাল, এক এক জায়গায় ক্লের কোয়ালিটি এক এক রকম, ফেলসপারের কোয়ালিটি এক এক রকম। এখন আমরা এটাকে অ্যাডপ্ট করতে পারি কিনা, কীভাবে, কারণ প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। কারণ জাপানে আমরা গিয়েছিলাম, যে জাপানে কিন্তু সিরামিক সেক্টর খুবই অ্যাডভান্সড, ওরা আমাদের সব জায়গায় এক কথা বলেছে, আমরা র ম্যাটেরিয়াল কোয়ালিটি এনশিওর করি যাতে প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হয়। আমরা কিন্তু কাজ করে যাচ্ছি যাতে এই যে ইন্ডাস্ট্রি যে স্কিল গ্যাপটা, ওটা যাতে আমাদের ইঞ্জিনিয়ার যারা বের হবে ওরা যাতে ডিমান্ডটা মিট করতে পারে, অ্যাট দ্য সেম টাইম ওই যে অ্যাডভান্স সিরামিক্সেও যাতে ওরা যেতে পারে, এবং পুরো সাপ্লাই চেইনের যে গ্যাপটা সেটাকে যাতে ওরা মিট করতে পারে। আমরা তো রিসেন্টলি দেখছি যে শিল্প নীতিমালা হচ্ছে, এখানে কি কোনো কিছু ইনক্লুড করার জন্য কোনো পরামর্শ দিবেন? সিরামিক ইন্ডাস্ট্রি যদি এখন একটা লিপফ্রগ করতে চায়, একটা যদি নতুন স্টেজে ট্র্যাডিশনাল থেকে অ্যাডভান্স অথবা ট্র্যাডিশনাল এই সিরামিক ইন্ডাস্ট্রি আরেকটু ডাইভার্সিফাইড প্রোডাক্টে যেতে চায়, এটা গভর্নমেন্টের একটা ইনসেন্টিভ এখানে দিতেই হবে। এটা হচ্ছে গভর্নমেন্টের সাথে ওনারা বসে করতে পারে, আমরাও থাকতে পারি সাথে, যে আসলে কোন কোন সেক্টরে এই জিনিসটা দিলে তাড়াতাড়ি হবে। যেমন
গার্মেন্টসটা এসেছে, তারপর লেদারে দেওয়া হচ্ছে, জুটে যেটা